মাল্টিপল রিগ্রেশনটা অলমোস্ট সেম। আমাদের মাল্টিপল রিগ্রেশনের ইয়াটা হচ্ছে কি, এখানে একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, তখন ইকুয়েশনটা আরেকটু জটিল হয়ে যায়। জটিল হলেও আমরা আসলে ইকুয়েশন দিয়ে অত বেশি দেখাই না, আমরা মূলত এক্সপ্লানেশনটাকে বেশি ফোকাস করি। আমরা যখন রিসার্চ রিপোর্ট লিখি তখন আমরা এক্সপ্লানেশনটাকে বেশি হাইলাইট করি রাদার দেন দি মানে কোডিং অ্যান্ড আদার থিংস। কেন আমাদের রিসার্চ পেপারটা অনেক জেনারেল পাবলিকও পড়বে, তো আলটিমেটলি সে তো এত ইকুয়েশন এত ডেটা বুঝবে না, তাকে আমরা এক্সপ্লেন করে, এই কারণে আমি আপনাদের প্রত্যেকটা অ্যানালাইসিসের সাথে সাথে একটা এক্সপ্লানেশন রিপোর্ট দেখাচ্ছি, যে রিপোর্টে এক্সপ্লানেশনটাকে সহজ করে বোঝানো আছে যে এটার আউটকামটা কী, ঠিক আছে, বা এটাকে আমরা কীভাবে রিসার্চে ইমপ্লিকেশন এটা দেখাতে পারি এই জিনিসটা। তো এখানে হচ্ছে ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অলওয়েজ একটা থাকে রিগ্রেশনের ক্ষেত্রে, ইন্ডিপেন্ডেন্ট হোক সেটা ডিপেন্ডেন্ট মাল্টিপল হোক সিম্পল হোক। আর এ হচ্ছে অলওয়েজ এই একটাও থাকবে, এই একটাই থাকে, কিন্তু এই যে এখানে দেখেন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বাড়ছে, একটা হচ্ছে এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। প্রত্যেকটি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে একটা কোনো স্লোপ, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে ইনফ্লুয়েন্সটা ওয়াইয়ের প্রতি, ওইটাকে B1 দিয়ে বা স্লোপ দিয়ে প্রকাশ করে। এইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল 2, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল 3, এভাবে অনেক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকতে পারে। এটাই হচ্ছে মাল্টিপল রিগ্রেশন ইকুয়েশনের ইকুয়েশনটা। এখানে এভাবে বলতেছে এটা হচ্ছে ইন্টারসেপ্ট, অলরেডি আমরা দেখছি, যেটা হচ্ছে কনস্ট্যান্টের যে মানটা, আর ডিগুলো হচ্ছে স্লোপ বা প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রিলেটিভ ইনফ্লুয়েন্সটা বোঝাচ্ছে এই বি দিয়ে, কোএফিসিয়েন্টের মান যেটা। এখন আমরা আমাদের মাল্টিপল রিগ্রেশনে করবো কি, স্টাডি আওয়ার্স। এর আগে দেখলাম সিম্পলে শুধু স্টাডি আওয়ারের ইনফ্লুয়েন্সটা কি দেখলাম। এখন আমরা তিনটে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিলাম, স্টাডি আওয়ার্স, এজ, ইনকাম, ডু নট হ্যাভ এনি সিগনিফিক্যান্ট ইনফ্লুয়েন্স অন সিজিপিএ। তো নাল হাইপোথিস অলওয়েজ বলে কি যে কোনো ইনফ্লুয়েন্স নাই, কিন্তু আমরা প্রমাণ করতে যাবো অল্টারনেটকে যে হ্যাভ সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট অন সিজিপিএ। তা আমরা নাল হাইপোথিসকে রিজেক্ট করব কিভাবে, যদি আমাদের পি ভ্যালু কী হয় 0.05-এর চেয়ে ছোটো আসে, ঠিক আছে। তো বাকিগুলো সব সেম। আমরা এখন এটা হচ্ছে ইয়াতে যাচ্ছে। এবার আরও কিছু কথা আছে মাল্টিপল রিগ্রেশনের ক্ষেত্রে, যে এখানে ছোট একটা কারেকশন আছে, এটা এক্সেল হবে না। এখন আমরা প্রথমে দেখলাম যে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন। কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন মানে হচ্ছে আর স্কোয়ার। এখানে একটা অ্যাডজাস্টেড কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন বা একটা অ্যাডজাস্টেড আর স্কোয়ারের মান আসে, ঠিক আছে। একটা হচ্ছে আর স্কোয়ার, একটা হচ্ছে অ্যাডজাস্টেড আর স্কোয়ার, ADJ আর স্কোয়ার। তো আমার তো আর স্কোয়ারের মান থাকলেই হয়, আবার অ্যাডজাস্টেড আর স্কোয়ারটা দরকার কেন হয়? তো অনেক সময় যখন আমরা মাল্টিপল রিগ্রেশন করি তখন দেখা যায় মাল্টিপল রিগ্রেশন মানে হচ্ছে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমরা বেশি ব্যবহার করার কারণে আর স্কোয়ারের মানটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা অ্যাডজাস্টেড আরেকটা আর স্কোয়ারের মান থাকে, ওইটাকে কনসিডার করার ট্রাই করি। যদি দেখি যে আমাদের মেইন আর স্কোয়ারের সাথে অ্যাডজাস্টেড আর স্কোয়ার এর মানে গ্যাপ তেমন বেশি নাই, মানে দুইটা প্রায় কাছাকাছি, তখন আমরা বলি যে আর স্কোয়ারটা ঠিক আছে। যখন দেখি যে আর স্কোয়ারের মান হচ্ছে ধরেন 0.75 আর অ্যাডজাস্টেড আর স্কোয়ারের মান হচ্ছে 0.52, তাহলে বোঝা যাচ্ছে আমার আর স্কোয়ারটা ভুল আছে। বিকজ আর স্কোয়ার যদি 75% হয়, অ্যাডজাস্টেড আর স্কোয়ার যদি 50%-এ নেমে আসে, এটার মানে হচ্ছে আমার অ্যানালাইসিসে কোনো সমস্যা হয়েছে, তখন আমরা অ্যাডজাস্টেডটাকে কনসিডার করব। আর যদি দেখি যে আমার আর স্কোয়ার হচ্ছে 0.75, অ্যাডজাস্টেড আর স্কোয়ার হচ্ছে 0.71, তাহলে আলটিমেটলি ডিফারেন্সটা খুব একটা বেশি না, তখন আমরা মেন আর স্কোয়ারকে কনসিডার করি। তো অ্যাডজাস্টেড আর স্কোয়ারটা লাগে কখন, যখন মাল্টিপল রিগ্রেশন করি, তখন একটু দেখতে হয় যে আমার অ্যাডজাস্টেড আর স্কোয়ার এবং মেইন আর স্কোয়ার এই দুইটা কাছাকাছি আছে কিনা, নাকি ডিফারেন্সটা বেশি। কাছাকাছি থাকাটাই আমরা প্রত্যাশা করে থাকি। এখানে অনেক এক্সপ্লানেশন আছে, আসলে এত থিওরিটিক্যালি ইয়াতে গেলে আমাদের মেইন ফোকাসটা চলে যাচ্ছে। এবার একটা জিনিস আমরা দেখব মাল্টিকোলিনিয়ারিটি। এটা আরেকটা অ্যাজাম্পশন যেটা আমাদেরকে মাল্টিপল রিগ্রেশন করার সময় লাগবে। এটা থাকে কখন, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর কোরিলেটেড। বিষয়টা হচ্ছে আমাদের তিনটে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমরা ধরলাম, একটা হচ্ছে স্টাডি আওয়ার, একটা হচ্ছে এজ, একটা হচ্ছে ইনকাম।
এদের সাথে আমরা দেখব যে সিজিপি এর সম্পর্ক আছে কিনা। তো অনেক সময় দেখা যায় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো নিজেদের মধ্যেই কোরিলেটেড থাকে, মানে নিজেরাই একজনের সাথে আরেকজনের সাথে হাইলি কোরিলেশন। এটা যদি থাকে তখন আপনার অ্যানালাইসিসটা কারেক্ট আসবে না। এই কারণে আপনাকে মাল্টিকোলিনিয়ারিটি আছে কিনা এটা টেস্ট করে নিতে হবে, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলদের নিজেদের মধ্যে আবার কোনো রিলেশন আছে কিনা একটা আরেকটার সাথে। হাই রিলেশন থাকা মানে আপনার ঝামেলা আছে, ওই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দিয়ে কাজ করা যাবে না, ওইখান থেকে যে কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বাদ দিয়ে দিতে হবে যদি হাই কোরিলেশন থাকে। ওইটা আমরা SPSS দিয়ে করতে পারবো মাল্টিকোলিনিয়ারিটি টেস্টটা। ঠিক আছে, তো আমরা যাই। তো আমাদের দামি ভেরিয়েবল সম্পর্কে আইডিয়া থাকতে হবে। আমাদের একটা ভেরিয়েবল ছিল স্টাডি আওয়ারটা মেনলি আমাদের ছিল কীরকম, কারো স্টাডি আওয়ার 7, কারো 5, কারো 4, অর্থাৎ এটা নিউমেরিক ছিল। কিন্তু জেন্ডারকে যখন আমরা রিগ্রেশনে আনতে চাবো তখন কিন্তু জেন্ডারকে তো মেল এবং ফিমেল লেখা আছে, তো ওই ক্ষেত্রে আমাকে অবশ্যই কোডিং করে নিতে হবে। অলরেডি আমরা কিন্তু কোডিং করে রেখেছি, জেন্ডারকে 1, মেলকে 1, ফিমেলকে 2 অথবা 0, 1, এভাবে কোডিং না করলে এটাকে রিগ্রেশনে আনা যাবে না। যদিও এই ধরনের আমাদের ভেরিয়েবলগুলো রিগ্রেশনে আনা যায়, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আপনি এই ভেরিয়েবলগুলো আনতে পারবেন, তখন এক্সপ্লানেশনটা একটু ডিফারেন্ট আসবে। তারপর হচ্ছে এই যে ইনকামকে আমরা ধরলাম 1 মানে লো ইনকাম, 2 মানে মিডিয়াম ইনকাম, 3 মানে হাই ইনকাম। ঠিক আছে, তো এভাবে করে আমরা কোডিং করে নিতে হবে, না হলে কিন্তু রিগ্রেশন অ্যানালাইসিসে এভাবে নাম লেখা থাকলে এই ভেরিয়েবলটাকে রিগ্রেশনে ঢোকানো যাবে না। এটাকে ডামি ভেরিয়েবল বলা হয়, যে 1, 2, 3 এগুলো হচ্ছে ডামি, মানে এগুলো হচ্ছে জাস্ট ইনকামকে বোঝানোর জন্য 1, 2, 3 দিয়ে আমরা কোডিং করে নিয়েছি। এবার হচ্ছে মাল্টিপল রিগ্রেশন অ্যানালাইসিস উইথ ইন্টারেকশনটা হচ্ছে এক্সামিন দ্য ইফেক্টস ইন্টারেকশন অফ সেভারাল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে, অনেক সময় দেখা যায় যে এটা হচ্ছে স্টাডি আওয়ার, এটা প্রভাবিত করতেছে কাকে, সিজিপিএকে, নিলাম সিজিপিএ। আরেকটা হচ্ছে ধরেন ইনকাম, এটাও প্রভাবিত করছে সিজিপিএকে। তো অনেক সময় দেখা যায় স্টাডি আওয়ার প্রভাবিত করতেছে ইন্ডিভিজুয়ালি, ইনকামও ইন্ডিভিজুয়ালি প্রভাবিত করতেছে। অনেক সময় দেখা যায় স্টাডি আওয়ারের সাথে ইনকামের সাথে একটা ইন্টারেকশন থাকে, যে ইন্টারেকশনটা অনেক সময় প্রভাবিত করতে পারে সিগনিফিক্যান্টলি, তখন আবার এক্সপ্লানেশনটা ডিফারেন্ট হয়। অর্থাৎ আমাদের এখানে বলছি যে স্টাডি আওয়ার বাড়লে সিজিপিএ বাড়বে। এখন এই কথাটা কি সবার জন্যই প্রযোজ্য, নাকি ওই স্টাডি আওয়ারের ইনফ্লুয়েন্সটা আবার ইনকাম গ্রুপের ওপর ডিপেন্ড করতেছে, যে স্টাডি আওয়ার বাড়লেই সিজিপিএ বাড়বে না, বা স্টাডি আওয়ার বাড়লে সিজিপিএ বাড়ে, ওইটা হচ্ছে হাই ইনকাম গ্রুপের ক্ষেত্রে প্রযোজ্য অনলি, অথবা স্টাডি আওয়ার বাড়লে সিজিপিএ বাড়ে এটা শুধুমাত্র লো ইনকাম গ্রুপের ক্ষেত্রে প্রযোজ্য। মানে এটার সাথে ডিপেন্ড করতেছে, অথবা এটার উপর ডিপেন্ড করতেছে। তখন ওই জিনিসটা আছে কি না, ডিপেন্ডেন্সি আছে কি না, এটা জাজ করার জন্য আমরা আবার ইন্টারেকশন একটা কী করে থাকে, ইন্টারেকশন ভেরিয়েবলটা নিয়ে আসে। এটা ডিপেন্ড করতেছে আপনার রিসার্চ অবজেক্টিভের উপর। কেউ এটা চাইলে আনতে পারে, কেউ না চাইলে ডিরেক্ট ইনফ্লুয়েন্স আছে কিনা এটাই দেয়। ইন্টারেকশন ইফেক্টটাকে অনেকে মডারেটিং ইফেক্টও বলে। দ্যাট মিনস একটার ইনফ্লুয়েন্স আরেকটা ইনফ্লুয়েন্সের মধ্যে ডিপেন্ডেন্স আছে কিনা, বা এটাকে মডারেট করে কিনা। ঠিক আছে, এই জিনিসটা এখানে বলা হচ্ছে। ইন্টারেকশন ইফেক্ট থাকলে তখন এটাকে আমরা এই যে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা হচ্ছে ইন্টারেকশন ইফেক্ট। দুইটা ভেরিয়েবল একটার সাথে কী হবে, ইন্টারেকশন আছে কিনা এটা এইভাবে বের করতে হয়। তো আমরা জাস্ট অ্যানালাইসিসটা দেখি, রিগ্রেশন অ্যানালাইসিসটা আমরা দেখি। এর জন্য আমরা প্রথমে অ্যানালাইসিস যাওয়ার পরে রিগ্রেশনে যাব, লিনিয়ারে যাব। এখানে আমাদের কি আছে, আগের ভেরিয়েবলগুলো ইনক্লুড করা আছে। আমরা এটাকে রিসেট করে দিচ্ছি, এখানে একটা রিসেট বাটন আছে, রিসেট দিলে এটা আগের মতো হয়ে যাবে। আমরা প্রথমে সিজিপিএটাকে আনবো, ডিপেন্ডেন্ট, ইনকাম, এজ এবং স্টাডি আওয়ার্স, এই তিনটাকে আমরা আনবো ইন্ডিপেন্ডেন্ট লিস্টে। আনার পর আমরা স্ট্যাটিস্টিক্সে ক্লিক করব। ক্লিক করার পর ফার্স্টে আমরা কিছুই আনবো না, আমরা ফার্স্টে কোলিনিয়ারিটি ডায়াগনস্টিক্স এটা নিব। আমরা বলেছিলাম মাল্টিপল রিগ্রেশন করার আগে কোলিনিয়ারিটি আছে কিনা, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এরা নিজেদের মধ্যে হাইলি কোরিলেশন আছে কিনা, এই জিনিসটা আগে আমরা বের করে নিই। যেন ওকেতে বেস করলে আমাদের এখানে যে মানগুলো আসছে, আমাদের জাস্ট এই মানটা নিব। এখানে কোলিনিয়ারিটি স্ট্যাটিস্টিক্স, এখানে কি আছে, টলারেন্স আছে এবং ভিআইএফ মানে হচ্ছে ভেরিয়েন্স ইনফ্লেশন ফ্যাক্টর।
এই দুইটা ভ্যালু আমাদের লাগে, এই দুইটা ভ্যালু আমাদেরকে হেল্প করবে টু আন্ডারস্ট্যান্ড যে ইনকাম, এজ এবং স্টাডি আওয়ার্স এদের মধ্যে অটো কোরিলেশন আছে কিনা বা মাল্টি কোলিনিয়ারিটি আছে কিনা। এটা আমরা কপি করে ওয়ার্ডে নিয়ে যাই। এই যে ওয়ার্ডে এটাকে আমরা কি করলাম, এখানে ওয়ার্ডে আমরা এটাকে পেস্ট করলাম। তো এখানে বলছে টু ফাইন্ড আউট ওয়েদার দেয়ার আর এনি exogenous construct with high correlations a multi-collinearity test was run. এখানে exogenous construct না বলে আমরা এটাকে আলটিমেটলি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলবো, অর্থাৎ কোনো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল উইথ হাই কোরিলেশন, অর্থাৎ এটার সাথে এটা, এটার সাথে এটা, এরা নিজেদের মধ্যে হাই কোরিলেশন আছে কিনা এটা যাচাই করার জন্য আমরা দুইটা মেজার, এই দুটো হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া, টলারেন্স এবং ভিআইএফ। এই দুইটা হচ্ছে সার্টেন লিমিটের মধ্যে থাকলে বুঝতে পারবো যে আলটিমেটলি এদের মধ্যে কোনো কোরিলেশন নাই। ঠিক আছে, দ্য ভিআইএফ শুড বি লেস দেন হোয়াট, লেস দেন 5। বিআইএফটা হতে হবে কত, 5-এর নিচে। এই যে বিআইএফ, তাহলে বিআইএফগুলো দেখতেছি অনেক ছোট, 5-এর অনেক কম, 2-এরই কম। আর একটা হচ্ছে রিকমেন্ড করছে এই রিসার্চারটা, আর একটা হচ্ছে টলারেন্স শুড বি গ্রেটার দেন 0.10। টলারেন্স কত হইতে হবে, 0.10 বড় হইতে হবে। এখানে টলারেন্সগুলো সবগুলো দেখতেছি 0.10 চেয়ে বড়, ইভেন 0.50 চেয়েও বড়, 1-এর কাছাকাছি। দ্য ফাইন্ডিংস সাজেস্ট দ্যাট নো সাচ মাল্টিকোলিনিয়ারিটি অ্যান্ড দ্যাট দ্য টলারেন্স অ্যান্ড বিহেভ ভ্যালুস মিট দ্য ক্রাইটেরিয়া। দ্যাট মিনস এদের এই ক্রাইটেরিয়াটা যদি ম্যাচ করে আপনার ডেটাটা অ্যানালাইসিস করার পর, তাহলে বুঝতে পারবেন আমাদের অটো কোরিলেশন বা মাল্টিকোলিনিয়ারিটি বা কোলিনিয়ারিটি প্রবলেম নাই। এখন আমরা কই যেতে পারবো, এখন আমরা রিগ্রেশন অ্যানালাইসিসে চলে যেতে পারবো। আমরা আবার এখান থেকে লিনিয়ার রিগ্রেশনে যাই, আমরা আবার স্ট্যাটিস্টিক্স থেকে কোলিনিয়ারিটিটা বাদ দিয়ে দিই, মডেল ফিট এবং এস্টিমেটস এই দুটো আবার ক্লিক করে দিই, অথবা হ্যাঁ এটা রাখি, কন্টিনিউতে ক্লিক করি। আমাদের এখন প্লটস লাগবে না, অপশনসও আমাদের লাগবে না, স্ট্যাটিস্টিক্স থেকে আমরা কনফিডেন্স ইন্টারভ্যালটা নিই, কন্টিনিউ দিই। আমরা এবার ওকেতে প্রেস করি, করলে এই যে আমাদের কি চলে আসতেছে, মডেল সামারি, অ্যানোভা, কোএফিসিয়েন্ট সবগুলো চলে আসছে। মডেল সামারিটাতে আর এর মান দেওয়া আছে, আর এর মান হচ্ছে কোরিলেশন, কোরিলেশনটা হচ্ছে পজিটিভ। এখানে আর এর মানটা আলটিমেটলি আমরা বিবেচনা করব না, বিকজ এখানে আমার 3টে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, 3টার জন্য কিন্তু 3টা আর এর মান থাকার কথা। মানে ইনকামের সাথে সিজিপি এর একটা মান, এজের সাথে সিজিপি এর একটা, স্টাডি আওয়ার্সের সাথে সিজিপি এর একটা, 3টা মান আসার কথা, কিন্তু এটা কম্বাইন্ডলি একটা মান আসে, এটা আমরা নিই না। আমরা নিব কোনটা, আর স্কোয়ার এবং অ্যাডজাস্টেড আর স্কোয়ার। এখানে আর স্কোয়ার আসছে 0.784, অ্যাডজাস্ট আসছে 0.772, তাহলে এরা কিন্তু কাছাকাছি। দ্যাট মিনস আমার আর স্কোয়ারের মানটা ঠিক আছে। মানে এখানে 78.4% ভেরিয়েশন এক্সপ্লেন করছে এই 3টে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একসাথে। সিজিপি এর চেঞ্জ আনতেছে কত পার্সেন্ট, 78%, 78.4% চেঞ্জ আনতেছে। অ্যানোভাটা হচ্ছে 3টা ভেরিয়েবল একসাথে সিজিপিএকে প্রভাবিত করে, ওইটার প্রমাণ। কিন্তু এখন মাল্টিপল রিগ্রেশনের ক্ষেত্রে আমার মেইন ইন্টারেস্ট থাকবে এই টেবিলটাতে। আমি এই টেবিলটাই দেখবো যে আলাদা আলাদাভাবে ইনকামের ইনফ্লুয়েন্সটা সিগনিফিক্যান্ট কিনা, এজের ইনফ্লুয়েন্সটা সিগনিফিক্যান্ট কিনা, স্টাডি আওয়ার্সের ইনফ্লুয়েন্সটা সিগনিফিক্যান্ট কিনা। এখানে তিনোটারই পি ভ্যালু কত, 0.05 হচ্ছে ছোটো, দ্যাট মিনস 3টাই সিগনিফিক্যান্ট। আর ইনফ্লুয়েন্সটা পজিটিভ নাকি নেগেটিভ, এটা এই যে কোথায় বোঝা যাবে, এই যে বেটা স্ট্যান্ডার্ডাইজড কোএফিসিয়েন্ট, এখানে দেখা যাচ্ছে স্টাডি আওয়ার্সটা পজিটিভ, দ্যাট মিনস স্টাডি আওয়ার্স বাড়লে সিজিপিএ বাড়ে। আর ইনকামটা দেখা যাচ্ছে নেগেটিভ, মানে ইনকাম বাড়লে সিজিপিএ কমে, যেহেতু -0.26 আছে। এজেরও দেখা যাচ্ছে মাইনাস, মানে এজ বাড়লে সিজিপিএ কমে, এটা যেহেতু মাইনাস আসছে। আর স্টাডি আওয়ার্সটা যেহেতু পজিটিভ, আমরা তাহলে এগুলো এই আইটেমগুলো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। এ কারণে আমি এই আইটেমগুলো কপি করে এই টেবিলে সাজিয়েছি। অ্যানোভা যদি আমাদের অ্যানোভাটা লাগে না, অ্যাট এ টাইম আমরা মেইনলি ফোকাস করবো হচ্ছে এইটাতে, রেজাল্টস অফ রিগ্রেশন এর ইম্প্যাক্ট আর কি। ইনকামের ইনফ্লুয়েন্স হচ্ছে নেগেটিভ সিগনিফিক্যান্ট, এজের ইনফ্লুয়েন্সটা নেগেটিভ সিগনিফিক্যান্ট, স্টাডি আওয়ার্সের ইনফ্লুয়েন্সটা পজিটিভ এবং সিগনিফিক্যান্ট। তাহলে এগুলো আমাদের মেন ইন্টারেস্ট, পি ভ্যালুটাই বোঝাচ্ছে সিগনিফিক্যান্ট। বুঝাতে পেরেছি? এখন এই লেখাটা আমি সুন্দর করে অ্যানালিস্ট সাজিয়েছি। মাল্টিপল রিগ্রেশন রান করা হয়েছে টু আন্ডারস্ট্যান্ড দ্য ইনফ্লুয়েন্স অফ ইনকাম, এজ এবং স্টাডি আওয়ার্স অন সিজিপিএ। কম্বাইন্ডলি 3টা ভেরিয়েবল একসাথে 78.4%, যেটা হচ্ছে আর স্কোয়ারের মান, 78.4%
ভেরিয়েশন এক্সপ্লেন করছে। আর স্কোয়ার মান, অ্যাডজাস্টেড আর স্কোয়ারের মানও দিয়ে দিলাম। এফ মানে হচ্ছে এইটা, এই এন ওভার মান 3/56, এইটার জাস্ট এভাবে লিখতে হয় 3/56, 3,56 ইকুয়াল টু 67 পয়েন্ট, এই মানটা এটা সিগনিফিক্যান্ট, no problem. Income group age study hours have a significant impact on CGPA. CGPA was positively influenced by study hours, negatively influenced by income এবং age. Therefore, null hypothesis that income, age, study hours do not have significant impact on CGPA is rejected. তাহলে null hypothesis rejected because null hypothesis বলছে কোনো ইনফ্লুয়েন্স থাকবে না। আর কনক্লুশন হচ্ছে অবশ্যই এই তিনটার ইনফ্লুয়েন্স আছে সিজিপিএর উপর, এবং দুইটা হচ্ছে নেগেটিভ ইনফ্লুয়েন্স, এটা আর এটা হচ্ছে পজিটিভ ইনফ্লুয়েন্স। এখানে রেফারেন্সগুলো দিয়ে দেওয়া হয়েছে, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট আইটেম অফ আওয়ার দিস কোর্স।